তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে কথা বলবো বা আলোচনা করব। আজকে এই লেকচারের দ্বিতীয় দ্বিতীয় লেকচার নিয়ে আমি আসছি। আজকে যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলো চলো আমরা স্লাইডে যাই, দেখি কোন বিষয়গুলো পড়ানো হচ্ছে। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মুর্তজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আজকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করা হবে বা যে বিষয়গুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে। এই সর্বশেষ পয়েন্ট যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঋণ আমানতের বিষয়টা। আর বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এটা সবসময় ইম্পর্টেন্ট, মানে তোমার এই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ বাণিজ্যিক ব্যাংক কিন্তু টাকা বা মুদ্রা কি করতে পারে না, ছাপতে পারে না, কিন্তু বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে যেগুলা টাকার ন্যায় কি করে থাকে, কাজ করে থাকে। তো যাই হোক, আলোচনার সময় এই বিষয়গুলো আরো বেশি আলোচনা করা হবে। তো চলে যাই আমাদের লেকচারে, দেখি কি বলছে। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখো, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এই বাণিজ্যিক ব্যাংকের বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য, ব্যবসা বাণিজ্য ইস্টাবলিশমেন্টের জন্য, ব্যবসা বাণিজ্যকে আগায় নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংক, মানে এটা তো ব্যবসা বাণিজ্যেরই ব্যাংক, সেই ব্যাংকটা কতটুকু ভূমিকা পালন করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব বা কথা বলবো বা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো, ব্যবসা বাণিজ্যকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবসা, আর একটা হচ্ছে বৈদেশিক ব্যবসা বা বৈদেশিক বাণিজ্য। তো আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যে বিষয়গুলো ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে, দেখো, মূলধন সরবরাহ। কি সরবরাহ? মূলধন সরবরাহ। ব্যবসা বাণিজ্য করতে যে একজন বিজনেসম্যানের যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন, ফার্স্ট, সেটা হচ্ছে তার ক্যাপিটাল। ক্যাপিটালটা তার ঠিক মতো হাতে নাই, তাহলে এই ক্যাপিটাল বা মূলধনটা বাণিজ্যিক ব্যাংকগুলান বিভিন্ন জায়গা থেকে একজন বিনিয়োগকারী বা যারা হচ্ছে এখানে আমানত আমানত জমাদানকারী, তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা সংগ্রহ করে ব্যাংক। তারা সংগ্রহ করে এই টাকাটা তাদের জন্য সংরক্ষণ করে না, তারা মূলত এই সংগ্রহ করে তারা যারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে ঋণ দেওয়ার জন্য। তাহলে তাদেরকে ঋণ দেওয়ার জন্য মূলত বিভিন্ন পক্ষের কাছ থেকে বিভিন্ন অ্যাকাউন্ট বা বিভিন্ন হিসাব বা বিভিন্ন সিস্টেম বা মাধ্যমে তারা কি করে, টাকাটা জমা রাখে বা জমা নেয়। নেওয়ার পর পরবর্তীতে তারা সুদে ব্যবসায়ীদের কাছে কি করে, ঋণ দেয়। তার মূলধন সরবরাহ নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। তারপরে দেখো, কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়। তাহলে দেখো, বাংলাদেশের কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠান যেমন বিভিন্ন শেয়ার, স্টক, ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিক্রয় হয়। অনেক সময় এরূপ ব্যাংকগুলো কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায় গ্রহণ করে এবং প্রয়োজনে নিজেই ক্রয় করে। এভাবে দেশের নতুন কোম্পানি গঠনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। তাহলে অবলেখক হিসেবে, বাণিজ্যিক ব্যাংক অবলেখক হিসেবে কোনো একটা ব্যাংকের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার যেটা আছে সেটা হচ্ছে বিক্রির দায়িত্ব নেয়। বিক্রির দায়িত্ব নেয় এবং কোম্পানি তাদের মতো করে বসে থাকে। এবং এই কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানির কাছে বা বিভিন্ন যারা বিনিয়োগকারী আছে তাদেরকে উদ্বুদ্ধ করে বা তাদেরকে জানায় যে আমরা এই কোম্পানির শেয়ারটা বিক্রি করতেছি। তখন অনেকে উদ্বুদ্ধ হয়ে শেয়ার কেনে এবং সর্বশেষ এই ব্যাংকটা নিজেও ওই কোম্পানির শেয়ার কেনে। তাহলে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার যদি কোনো একটা কোম্পানি কিনে, তাহলে কোনো একটা প্রতিষ্ঠান নিজেকে কি মনে করলো, একটু ফ্রি মনে করলো যে আমি এখান থেকে ফাইন্যান্সটা করতে পারি বা টাকাটা আনতে পারি, যে আমাদের প্রতিনিধি হিসেবে আরেকজন কি করবে, কাজ করবে। ক্লিয়ার? দেখো, অর্থের নিরাপদ সংরক্ষণ। ব্যবসা বাণিজ্য যেটাই তুমি করতে যাও না কেন, সেটার জন্য তোমার একটা মানি একটা হিউজ ব্যাপার। কারণ এখানে আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলতেছি, এখানে আমরা কমার্স নিয়ে কথা বলতেছি, এখানে সম্পূর্ণ বিষয়টা টাকা পয়সা নির্ভর। তাহলে আমরা বিজনেস করি না কেন, যেটাই করি না কেন, দিন শেষে ওটা কনভার্ট হবে টাকায়। সেই টাকাটাই যদি আমি নিরাপদে সংরক্ষণ করতে না পারি, আমি যদি সিকিউর ফিল না করি, তাহলে কিন্তু আমি বিজনেস করতে চাইবো না। সেই বিষয়টাকে নিশ্চিত করছে কে? এখানে কমার্শিয়াল ব্যাংক। স্যার, কোনো কোশ্চেন? বুঝতে পারতেছো তো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তারপর দেখো, অর্থ স্থানান্তর। যেহেতু তারা
এই ব্যাংকটা নিরাপদে অর্থটাকে সংরক্ষণ করে বা রাখে, এবং তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে এই টাকাটাকে নিরাপদে আমি যার কাছে পাঠাচ্ছি তার কাছে ট্রান্সফার করা। ঠিক আছে? যেহেতু এই প্রতিষ্ঠানগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট নাম্বার, বিভিন্ন ধরনের পাসপোর্ট, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার থাকে। এখানে একটা মানে কি বলবো, এখানে একটা মানে জালিয়াতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এবং এখানে একটা স্বচ্ছতার একটা ব্যাপার আছে। সেই জন্য এই জায়গাতে টাকাটা যখন তুমি স্থানান্তর করবা, ওই ব্যক্তি পাইছে কিনা সেটাও তুমি নিশ্চিতভাবে বলতে পারবা, এবং ওই ব্যক্তিটা পরবর্তীতে যেন কোনোভাবে বলতেও না পারে যে আমি টাকাটা পাইনি, এটারও কোনো সুযোগ নাই। তাহলে এই কাজগুলোও মূলত কে করতেছে? বাণিজ্যিক ব্যাংক। তাহলে ব্যবসা বাণিজ্যকে আগায় নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকাটা আমরা এখান থেকেই বুঝতে পারতেছি সে আসলে কতটুকু ভূমিকা পালন করতেছে। তারপরটা দেখো, বিনিময়ের সহজ মাধ্যম। তাহলে আমি এই কথাটা তোমাদের আগেই বললাম, সেন্ট্রাল ব্যাংক তারা অর্থ বা মুদ্রা প্রচলন করতে পারে বা ছাড়তে পারে বা ছাপাইতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক এই কাজটা করতে পারে না। তো বাণিজ্যিক ব্যাংক যেটা পারে সেটা হচ্ছে বিনিময়ের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো ক্রিয়েট করা বা সৃষ্টি করতে পারে। তাহলে দেখো, তারা চেকের মাধ্যমে একটা কাজ করতে পারতেছে। তার আমি যদি তোমাকে স্যার তোমাকে একটু চেক দেই 1 লাখ টাকার, তখন ওইটার এগেইনস্টে, ওটা তোমার একটা মর্টগেজ, ওইটার এগেইনস্টে তুমি কিন্তু আমাকে টাকাটা দিবা। তখন বলবো যে স্যার তো আমাকে একটা চেক দিছে, তার মানে এটা একটা আমার কাছে ডকুমেন্ট, স্যার যে আমার সাথে লেনদেন করছে, আমাকে ওখানে তোমাকে লিখে দিছি 1 লক্ষ টাকা তোমার নামে চেকটা ইস্যু করে আমি স্বাক্ষর করে দিছি। তাহলে আলটিমেট ভাবে তুমি জানো তোমাকে আমি অলরেডি টাকাটা পরিশোধ করছি, এবং তোমাকে আমি ডেট দিছি আজ থেকে 3 মাস পরে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা বা 2 মাস পরে পারবা। ঠিক আছে? তাহলে ওই ডেটে তুমি টাকাটা উঠাবা, আর ওই ডেটে যদি টাকাটা উঠাইতে না পারো তাহলে আদালতে যেয়ে তুমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোনো সমস্যা আছে এখানে? না স্যার। স্যার আচ্ছা, এখানে একটা বলছে যে ট্রাভেলার্স চেক, এই জিনিসটা কি স্যার একটু আলাদা কিছু নাকি স্যার? হ্যাঁ, ট্রাভেলার্স ট্রাভেলার্স চেক। এটা একটা বিশেষ চেক যারা ট্রাভেল করে বিভিন্ন দেশে। হ্যাঁ, মনে করো আমাদের দেশ থেকে ইউএসএ তে গেল, ইউকে তে গেল, মানে সৌদি আরবে গেল। হ্যাঁ, তো ওই চেকটা এমন একটা বিশেষ চেক, যে দেশেই যাক না কেন ওই চেকটা ভাঙায় টাকাটা উত্তোলন করতে পারবে। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে বিশেষ জি স্যার। ধরনের একটা চেক, এটা হলো জাস্ট একটা বিশেষণ বা এটা একটা তার বৈশিষ্ট্য। তাহলে এই চেক গুলান যারা বাহিরে যায় তারা ওই চেক গুলান ব্যাংকের কাছ থেকে নিয়ে নেয় বা অনুমতি নিয়ে নেয় যে আমাদের একটা ট্রাভেলার চেক লাগবে, আমি হচ্ছে মানে ইয়াতে যাচ্ছি, ইউরোপে যাচ্ছি। এখন তো অনেকেই মানে কার্ড সিস্টেম হয়ে গেছে, তো এটা সমস্যা। এখন এখন বিষয়গুলো আরো বেশি ডেভেলপ হয়ে গেছে, এখন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি মানুষ মাথা ঘামায় না। বুঝতে পারছো? ইয়েস স্যার। তারপরে দেখো, তথ্য সরবরাহ উপদেশ দান। তাহলে ব্যাংক কি করে, আমাদের পুরা দেশের যেমন অনেকগুলা বিজনেসম্যান, যতগুলা বিজনেসম্যান এবং বড় বিজনেসম্যান, তারা কিন্তু সবকিছুই ব্যাংকের সাথে ট্রানজেকশন করতেছে, টাকাটা লেনদেন করতেছে। ইভেন তাদের বিজনেসটা কেমন হচ্ছে ওই ব্যাংকার ওখানে বসে থেকে কিন্তু বুঝতে পারতেছে যে এখানে সে পারফরমেন্স ভালো করতেছে না খারাপ করতেছে, না সে টিকে আছে না চলে গেছে। তো এই বিষয়গুলো তারা ওখান থেকে কি করতে পারতেছে, বুঝতে পারতেছে। তাহলে তারা এই ব্যাংক কি করে, ওই তথ্যগুলা নেই, যারা নতুন করে কোনো একটা গ্রাহক বা বিজনেসম্যান বিজনেস করতে আসতেছে বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা কিন্তু অনেক এক্সপার্ট যারা এখানে বসে আছে, তারা ওই তথ্যগুলো নিয়ে ডাটাটা অ্যানালাইসিস করে বলে দিতে পারবে যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। ওকে? তারপর দেখো, প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব হচ্ছে রিপ্রেজেন্টেশন। যেমন তুমি তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করো, আমি আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করি, আমি রেসিডেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করি, তুমি রেসিডেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করো। ঠিক আছে? তাহলে রিপ্রেজেন্টেশনটা এখানে কি বলছে দেখো, এ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তার গ্রাহকের পক্ষে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেক এবং ড্রাফটে অর্থ সংগ্রহ। চেক তুমি দিছো, কোন একটা ব্যাংকের কাছে চেক দিছো, ওই চেকটা নিয়ে ওই ব্যাংক আবার কি করবে, টাকাটা সংগ্রহ করবে। কোন একটা বিল আছে ড্রাফট, আমি ড্রাফটের মাধ্যমে ইস্যু করা হয়েছে, সেই ড্রাফটের মাধ্যমে টাকাটা নিবে, তাহলে তুমি নাই ওখানে, কিন্তু তোমার প্রতিনিধি হচ্ছে ওই কাগজটা। তাহলে ওইটা কাজটা সম্পাদন করতেছে কে? ব্যাংক করতেছে। ওকে? কোনো সমস্যা? তারপরে দেখো, বিল পরিশোধ করে, সচ্ছলতার সনদ প্রদান করে, বিলের স্বীকৃতি প্রদান করে, কোনো ক্রেতার নিকট থেকে আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর গ্রহণ করে। তাহলে এটা কে করতেছে? প্রতিনিধি হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে, কোনো গ্রাহকের প্রতিনিধি হিসেবে আলটিমেট ভাবে কে করতেছে? ব্যাংক করতেছে। ওকে? এখন
এরপরে যে ইস্যুটা, প্রথমে আমরা বললাম আভ্যন্তরীণ বাণিজ্য বা ব্যবসার কথা বললাম, এখন আমরা যাবো বৈদেশিক, দেশের ভিতরে না। আমরা শুধুমাত্র দেশের ভিতরেই ব্যবসা করি না, দেশের বাইরের সাথেও আমরা বিজনেস করে থাকি। সেটা সবচেয়ে বড়, আমাদের যদি এক্সাম্পল দেই, আরএমজি সেক্টর। আমাদের দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টর, তাই তো? তাহলে এইটা আমরা বাইরের দেশ থেকে কি করতেছি, বাইরেরা এসে আমাদের দেশ থেকে এই কাপড়গুলান নিয়ে যাচ্ছে বা পণ্যগুলো নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে এই ব্যবসা বাণিজ্যটার ক্ষেত্রে আসলে বাণিজ্যিক ব্যাংক কি ভূমিকা পালন করতেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি বা বোঝার চেষ্টা করি, দেখি এখানে কি বলছে। প্রথমে বলতে ফাইন্যান্সিং বা অর্থ সংস্থান। এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ীদের শুধুমাত্র নগদ অর্থই ঋণ গ্রহণ করে না, বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র ইস্যু করে, বিলের মূল্য পরিশোধ করে, বিল বাট্টাকরণ করে, বিলের স্বীকৃতি দেয় ইত্যাদির মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করে। তার মানে তুমি যেটা বুঝলা, মানে আমরা যেটা বুঝলাম, সেটা শুধুমাত্র টাকা দিয়েই ফাইন্যান্স হয় না। টাকা ছাড়াও আরো কিছু পদ্ধতি আছে বা বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলা আসলে ফাইন্যান্স, সরাসরি ফাইন্যান্স না বা ফাইন্যান্সের চেয়ে বড় কাজ করে থাকে। যেমন তুমি এলসি ইস্যু না করলে তোমার কিন্তু বিজনেস হবে না। তাহলে এলসি ইস্যু, তুমি হলো 10 কোটি টাকার এলসি খুলছো, 10 কোটি টাকার বিজনেস করবা, তুমি অনলি এখানে পরিশোধ করছো 2 কোটি টাকা, তাহলে 8 কোটি টাকা নাই। কিন্তু 8 কোটি টাকা নাই সমস্যা নাই, তোমার যে এলসি তে যে ডকুমেন্টটা লেখা আছে বা শর্তাবলী গুলোর মধ্যে আছে, তা এটা দিয়ে তুমি কিন্তু আলটিমেট ভাবে 10 কোটি টাকার বিজনেস করতে পারতেছো। তাহলে এটা টাকার চেয়ে কোনো অংশে কম না। তারপর একটা এলসি তো বুঝছো, প্রত্যয়পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট। তারপর ধরো ইয়েস স্যার। বিলের মূল্য পরিশোধ, বিল, কোন একটা বিল আছে, সেই বিলের মূল্যটা পরিশোধ করবে আমার হয়ে, আমার প্রতিনিধি হিসেবে, কোন একটা গ্রাহকের প্রতিনিধি হিসেবে কে? ব্যাংক। তারপরেরটা দেখো, বিলের বাট্টা করবে। কারণ হচ্ছে তোমরা দুইটা থার্ড পার্টির মাধ্যমে বিজনেস করছো, দুইটা পক্ষের মধ্যে বাকিতে বিজনেস করছো। এই এই যে বাকিতে বিজনেস করছো, একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা পরিশোধ করছো, তুমি যদি পরিশোধ নাও করো, কোনো গ্রাহক যদি নাও করে, তার প্রতিনিধি হিসেবে কে করবে? আলটিমেট ভাবে ব্যাংক করবে। এটা কোনো সমস্যা না। বিলের স্বীকৃতি দেয়, আমি তোমাকে একটা চেক দিছি, কোনো একটা বিল দিছি, সেই বিলটা আসলে স্বীকৃতি প্রাপ্ত হবে না হবে না, এটাকে রিজেক্ট করা হবে না অ্যাকসেপ্ট করা হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ওই ব্যাংকটা কিভাবে রিয়াক্ট করতেছে। আর প্রত্যেকটা ব্যাংকই এটা মানতে বাধ্য যে এটা হচ্ছে। ক্লিয়ার? এই বিলটা আমরাও দিচ্ছি, ওনারাও আমাদেরকে দিছে, দ্যাটস ওয়াই এটা আমাদেরকে স্বীকৃতি প্রদান করতেই হবে, এটা আমাদের মেনে নিতেই হবে, কোনো কিছু করার নাই। তারপরটা দেখো, বৈদেশিক মুদ্রা সংগ্রহ। কি মুদ্রা সংগ্রহ? বৈদেশিক মুদ্রা সংগ্রহ। আমরা বাহিরের দেশের সাথে যখনই বিজনেস করতেছি, আলটিমেট ভাবে আমাদের দেশের সাথে দেখো ডলারে কনভার্ট হচ্ছে, তাহলে ডলারটাকে আমাদের কিনতে হবে বা ডলারটাকে আমাদের রিজার্ভ রাখতে হবে। তাহলে এটা সংরক্ষণ করে কে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কার মাধ্যমে করতেছে? এই জিনিসটা আবার সরাই দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। তারপর দেখো দলিল পত্র স্থানান্তর। বিজনেস করতে গেলে বিভিন্ন ধরনের টার্ম এবং কন্ডিশন, বিভিন্ন ধরনের এখানে দলিল পত্রের ব্যাপার স্যাপার চলে আসে। তাহলে এই দলিলগুলা হস্তান্তর বা সংরক্ষণ সবকিছুই আসলে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে। কারণ এই যখনই এলসি হচ্ছে, কোনো একটা বিজনেসের মানে স্টার্ট হচ্ছে, তখনই কিন্তু একটা শর্তের মধ্য দিয়েই হচ্ছে। কারণ এখানে বিজনেস মানে তুমি, তোমার তোমার প্রতিষ্ঠান, আর যার সাথে বিজনেস করছো তার প্রতিষ্ঠান, ওই দেশের সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই মুখের কথায় কাজ হবে না, এখানে সবকিছু কিসের মাধ্যমে হবে? কাগজপত্রের মাধ্যমে হবে। তাহলে ওই কাগজপত্র গুলাই এখানে কি করতে হবে? ঠিকঠাক করতে হবে। এগুলা প্রসেসটা করবে কে? বাণিজ্যিক ব্যাংক। ওকে। তারপরটা সর্বশেষ দেখো, তথ্য সরবরাহ এবং প্রতিনিধিত্ব। এটা আমাদের আভ্যন্তরীণ বিজনেসের ক্ষেত্রেও বললাম, বাণিজ্যিক এর বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ঠিক একই কথাই। কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, নাই স্যার। গালিব, আসছো? জি স্যার। নওগাঁর অবস্থা কি রে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁর অবস্থা কি? ভালো স্যার, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। তুমি কি ধামরহাটের মধ্যে আছো, তোমাদের বাসা? না স্যার, আমি সদরে থাকি স্যার, একদম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পৌরসভা আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ, নওগাঁ সদরে, তো একদম ওইখানে বাসা স্যার আমার। বুঝতে পারছি। নেটের তো সমস্যা হচ্ছে না নাকি? না স্যার, আমার ওই যে ওয়াইফাই ইউজ করি, কালকে একটু সমস্যা হয়েছে। আমি এখন স্যার কেনা লাগতেছে স্যার, মেগাবাইট কেনা লাগতেছে। শোনো, ওই যে ওয়াইফাই চালাবা না, মেগাবাইট দিয়েই করবা, যেহেতু তুমি ফোনেই ক্লাস করতেছো, মেগাবাইটই ভালো।
আমি তো দুইটা প্রোটেকশন দেওয়া, এই ফোনে হচ্ছে ডাটা অন করা মানে ডাটা শেয়ার করা এবং ওয়াইফাই চলতেছে, ওইটা যখনই অফ হয়ে যাবে এটা দিয়ে চলবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। আর মর্নিং এর একটা তো ক্লাস নিতেই পারলাম না, পিসির সমস্যা নেটের সমস্যা দুইটাই, আমি পারিনি লাস্ট ক্লাস বৃহস্পতিবার। আচ্ছা দেখো, এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো বা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এই কথাটা আমি আগেই বললাম। সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে? মুদ্রা ইস্যু করতে পারে, মুদ্রা প্রচলন করতে পারে, বাট বাণিজ্যিক ব্যাংক এই কাজটা করতে পারে না। তো বাণিজ্যিক ব্যাংক যেটা পারে ওই অর্থের মতো, টাকার মতো বা ওই রকম ওই টাইপের কিছু একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, যেটা দ্বারাও আমরা কি করতে পারি? বিনিময় করতে পারি, ট্রানজেকশন করতে পারি, আমাদের বিজনেসটাকে আগায় নিয়ে যেতে পারি, আমাদের প্রয়োজনটা মিটাইতে পারি। তো দেখো, অর্থ হলো সরকার স্বীকৃত বিনিময়ের মাধ্যম, লিগ্যাল টেন্ডার, কিন্তু সকল লেনদেনে অর্থের ব্যবহার কষ্ট সাপেক্ষ, ঝুঁকি এবং ঝামেলাপূর্ণ। তাই আস্থা এবং নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত বাণিজ্যিক ব্যাংক নিরাপদ বিভিন্ন দলিল বা উপকরণের প্রচলন ঘটিয়ে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি করে চলেছে। বাণিজ্যিক ব্যাংক সমূহ নিম্নোক্ত বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, সেগুলো কি দেখো? নিম্নোক্ত ভাবে করে, সেগুলো হচ্ছে চেক। কি? চেকের মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তাহলে আমরা টাকা না দিয়ে কোনো একটা পক্ষকে চেকও দিতে পারি, পারি তো নাকি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এখন এখন যদি বলি চেক কি, তোমরা এটা জানো? চেক কি জানো? গালিব, স্যার চেক কি? চেকটা কি এটা জানো? চেকের সংজ্ঞাটা পারো? চেক, চেক মানে স্যার ওই যে ব্যাংকে ইয়ে করার যে পারমিশন দেয় ওটা, টাকা হ্যাঁ, ওঠানোর, ওটা না স্যার? যাই হোক, ওটা তো তোমাদের পড়ানো হয়নি। তো এটার হচ্ছে বইয়ের যে ভাষা, যেভাবে তুমি বলতে পারো সেটা হচ্ছে না চেক। এখন মানে এমনি। হ্যাঁ ঠিক আছে, তোমার ধারণা ঠিক আছে, ওটা তো আমি একই। চেক হলো আমানতকারী কর্ত- কর্তৃক প্রাপককে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনা, অর্থাৎ যার অ্যাকাউন্ট ব্যাংকে আছে সে একটা কাগজে লিখিত দলিলে কোনো অর্থ প্রদানের একটা লিখিত নির্দেশনা কাকে দিবে? ব্যাংকে দিবে। কিন্তু এখানে টাকা প্রদান যেটা করবে সেটা কোনো শর্ত আরোপ করা যাবে না। মনে করো আমি তোমাকে বললাম গালিব, তুমি যদি A+ পাও তাহলেই কিন্তু তোমার এই চেকটা কার্যকর হবে, এই ধরনের কথা কিন্তু চেকে লেখা যাবে না। আর তোমার সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাহলেই আমি তোমাকে টাকাটা দিব, এই ধরনের কোনো কথাও কিন্তু লেখা যাবে না। তো এখানে শর্তহীন নির্দেশনা কে করতে পারে? যে আমানতকারী, যার অ্যাকাউন্ট আছে, সেই শর্তহীন নির্দেশটা দিতে পারে ব্যাংককে, যে এই ব্যক্তিটাকে বা এই পার্সনটাকে বা নিজের জন্য হলেও টাকাটা উত্তোলনের নির্দেশনা, শর্তহীন নির্দেশনা। তাহলে চেক হলো আমানতকারী কর্তৃক প্রাপককে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনা, সেটাকে বলা হচ্ছে চেক। যে কারণে প্রাপক এবং বাহক প্রাপ্ত চেকের আমানতকারীর ব্যাংকে উপস্থাপন করে সহজে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে এটা বাহকও পারে, ওই ব্যক্তি নিজেও পারে, যে পক্ষকে দিবে সেই পক্ষই পারবে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে এর নিরাপদ। ব্যাংকে তুমি যখন উপস্থাপন করবে এটা কি হবে? নিরাপদ হবে। ইলেকট্রনিক্স ব্যাংকিং এর ব্যবস্থায় নেটওয়ার্কের অধীনে ব্যাংকগুলো চেকের অতি সহজে প্রাপকের হিসাবে কি করতে পারে? অর্থটা স্থানান্তর করতে পারে। তাহলে তোমাকে সরাসরি লিকুইড ক্যাশও দিতে পারে, তোমার এই টাকাটা কোনো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেও দিতে পারে। তাই বিনিময়ের সহজ মাধ্যম হিসেবে চেক ব্যবসায়ী জগতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তারপরটা দেখো এটিএম, অটোমেটেড ট্রেলার মেশিন। অটোমেটেড ট্রেলার মেশিন। তাহলে দেখো, আমি আর কি করতেছি না, আমি আর টাকা ক্যারি করতেছি না, আমার পকেটে আমার টাকা ক্যারি করার দরকার নাই। তাহলে আমি একটা কার্ড, ইলেকট্রনিক একটা চিপ আছে, একটা প্লাস্টিক কার্ড আমি কিন্তু ক্যারি করতেছি। এটা নিয়ে ঢাকা শহরের প্রত্যেকটা বড় রেস্টুরেন্টে যে আমি বিল পে করতে পারতেছি, আমি আহ করতে পারতেছি, রেস্টুরেন্টে যা খাইতে পারতেছি, আমি আমার উবার থেকে উবারেও সুবিধাও নিতে পারতেছি। উবারের সুবিধাটা কিভাবে নিতে পারতেছি? আমি কার্ড থেকে বিকাশে নিচ্ছি, বিকাশ থেকে টাকাটা পরিশোধ করতেছি, পুরাটাই তো ইলেকট্রনিক সার্ভিস, তাই না? তো এর মাধ্যমে করতে পারতেছি। তাহলে এটা দেখো বিনিময়ের মাধ্যম, সরাসরি টাকা না দিয়ে আর একটা মাধ্যম বা সৃষ্টি করে যার মাধ্যমে আমি এই কাজগুলো করতে পারতেছি,
যেটার জন্য আমার কি হচ্ছে, আমি অন্তত নিরাপদ থাকতেছি, সেফ থাকতেছি, এবং আমার টাকাটা সহজে যখন দরকার তখন আমি এখান থেকে কি করতেছি, ট্রানজেকশন করতেছি। আর দরকার নেই, তোমার কাছে 2 কোটি টাকা থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি 50,000 টাকা নিয়েও বাহিরে বের হও একদম নগদ ক্যাশ, তুমি কিন্তু অস্বস্তিতে ভুগবা যে এই টাকাটা আছে এসে। কিন্তু যখন তুমি কার্ড নিয়ে ঘুরবা তখন তোমার কিন্তু ইনসিকিউরিটিতে ভোগার তেমন কোনো কারণ নাই। তারপরটা দেখো পে অর্ডার। কি অর্ডার? পে অর্ডার। তো পে অর্ডার, আচ্ছা ব্যাংকের আজ্ঞাপত্র এবং পে অর্ডার। ব্যাংকের আজ্ঞাপত্র দেখো ব্যাংক ড্রাফট। ব্যাংকের আজ্ঞাপত্র শুনতে একটু কেমন লাগে, এটাকে বলা হয় ব্যাংক ড্রাফট। আচ্ছা, ব্যাংকের আজ্ঞাপত্র হলো একটি ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য কোনো শাখাকে অথবা অন্য কোনো ব্যাংক বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশনা বা নির্দেশনামা। ক্লিয়ার? তাহলে একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে টাকা দিবে বা একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে টাকা দিবে, সেটা ব্যাংকের মাধ্যমে, সেটার একটা নির্দেশ দিচ্ছে যে আমি বা আপনি এই টাকাটা পরিশোধ করেন, কারণ এইখানে টাকাটা কি করা হচ্ছে, টাকাটা অলরেডি পরিশোধিত হয়ে আসছে। আচ্ছা গেল। তো নির্দেশিত শাখা বা ব্যাংক এর প্রাপককে চাহিদা মাত্র এর অর্থ প্রদানে কি থাকে, বাধ্য থাকে। তাই দূর দূরান্তে লেনদেনে বিক্রেতা বা পাওনাদারের নামে ব্যাংক থেকে আজ্ঞাপত্র সংগ্রহ করে একে লেনদেনের সহজ এবং নিরাপদ মাধ্যমে হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? দূর দূরান্তে যে ব্যক্তি আছে, যেমন আমি এখান থেকে পঞ্চগড়ে বিজনেস করতেছি, ওই ব্যক্তিকে টাকা পরিশোধ করবো, আমি যদি ব্যাংক ড্রাফট করি ও কিন্তু বেশি নিরাপদ থাকবে যে ওর টাকাটা খুব দ্রুতই পেয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকাউন্টে হলে ওরা বলতে পারে যে এখন টাকা নাই, এসে অনেক কিছু বলতে পারে যে আপনি কালকে আসেন, রবিবারে আসেন, কিন্তু ব্যাংক ড্রাফট হলে ওরা কিন্তু আগেই জানে এটার ভ্যালু আছে, দ্যাটস ওয়াই এটা টাকা আমাকে এখন দিতেই হবে, তখন ওরা যেখান থেকে পারুক টাকাটা তোমাকে দিয়ে দিবে। পে অর্ডার। তো দেখো, ব্যাংকের কোন শাখা এরূপ দলিলের মাধ্যমে প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় যে আপনাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে বা দিচ্ছি আমরা। তা বড় ধরনের লেনদেনের বিনিময়ের মাধ্যম হিসেবে পে অর্ডার ব্যবহৃত হয়। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম, পে অর্ডারের ক্ষেত্রে বড় যে লেনদেনগুলো আছে তার অ্যামাউন্টটা যেখানে বেশি সেখানে আসলে পে অর্ডারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে ক্রেতা অর্থ প্রদান ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানে ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাপকের নামে পে অর্ডার সংগ্রহ করে এবং উক্ত মূল্য বাবদ উক্ত পে অর্ডার প্রদান করে। তাহলে তুমি যদি পে অর্ডারটা করতে চাও তাহলে যে প্রদান করবে তা কিন্তু আগেই টাকাটা ব্যাংকে জমা দিতে হবে এবং ওই ব্যক্তির নামটা উল্লেখ করে এটাকে ইস্যু করতে হবে। আচ্ছা, তারপরেটা আসলো এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র, এলসি। তো দেখো, প্রত্যয়পত্র হলো পাওনাদারের অনুকূলে, পাওনাদার যারা টাকাটা পাবে অনুকূলে ব্যাংক কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা পত্র। তাহলে যদি ইউএস এর কোনো বায়ার আমাদের দেশের এজে গ্রুপ, অনন্ত জলিল গ্রুপের সাথে বিজনেস করে, তাহলে অনন্ত জলিল গ্রুপের নামে বা ওর ফ্যাশনের নামে বা ওই গার্মেন্টস এর নামে ওটা এলসিটা কি করতে হবে, ইস্যু করতে হবে। ওকে। তার দেখো, বৈদেশিক বাণিজ্যে নির্দিষ্ট ফরমায়েশের বিপক্ষে, ফরমায়েশ শব্দের অর্থ চাওয়া, কি পরিমাণ পণ্যগুলো চাচ্ছ, কি পরিমাণ পণ্যগুলো নিচ্ছ, এখানে পণ্যের বিভিন্ন ধরনের সব ধরনের ডিটেইল ইনফরমেশন থাকে। এটা কোয়ালিটি কেমন হবে, কালার কেমন হবে, এটা ওজনটা কেমন হবে, পণ্যের মানটা কেমন হবে, সবকিছুতে ফরমায়েশ কিন্তু উল্লেখ থাকে। এই ফরমায়েশের বাইরে গেলে বা কোনো কাজ করলে তোমার এলসির এগেইনস্টে কিন্তু কেস হইতে পারে। ঠিক আছে? তো এই বিষয়গুলো ডিটেইল এখানে ধারণাটা দেওয়া হয়ে থাকে, এখান থেকে তারা বুঝে তারা বিজনেসটা করে। এলসিটা আসলে শর্ত সম্বলিত একটা বিষয়, এখানে সবকিছু বিষয় নিয়ে ডিটেইল ইনফরমেশন থাকে। তো এখানে কি করতেছে, আসলে মূলত পাওনাদার যেন টাকাটা পায় এই জন্য এটা বলা হচ্ছে। কিন্তু যে যে পণ্যটা নিচ্ছে তাকে যদি তুমি কোয়ালিটি প্রোডাক্ট না দাও, সে যদি তোমাকে টাকাটা না দেয়, তাহলেও তোমার কিন্তু তেমন কিছু করার থাকবে না। কারণ এখানে ফরমাইশে উল্লেখ আছে যে আপনি এই টাইপের প্রোডাক্ট দিবেন, সে কিন্তু ওইটার এগেইনস্টে সেও কেস করতে পারে। খালি তুমি টাকা নিবা, কোয়ালিটি প্রোডাক্ট দেবা না, এটা হবে না। এখানে দুইটা পক্ষকে যেন যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করে, যেন না ঠকায়, তার জন্যই আসলে এলসিটা ওপেন করা হয়। কথা কি বুঝতে পারছো? টাকা আমি তোমাকে দিব, কিন্তু তুমি আমাকে কোয়ালিটি প্রোডাক্ট দিলে না, আমি তোমাকে কেন টাকা দিব? তাহলে তোমাকে কিন্তু, যদি আমাকে কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট দাও, তাহলে আমার নির্দিষ্ট যে ডেটে আমার পণ্যটা পাওয়ার কথা ছিল, সেই আমি যে পাইলাম না, আমি যে বিজনেসে লস করলাম, এটা লসের টাকাও তোমাকে দিতে হবে। ঠিক আছে? এত সোজা না। বিজনেসটা গোটা ওয়ার্ল্ড এমনি এমনি আগায় যাচ্ছে না, সবগুলো পক্ষকে স্বার্থটা সংরক্ষণ হচ্ছে।
কারণ একটা পক্ষ এখানে মরে যাবে বা একটা পক্ষ বিপদে থাকবে, এটা কিন্তু না, দুইটা পক্ষকে এখানে সুবিধাটা দেওয়া হবে। তারপরটা দেখো ব্যাংকের নিশ্চয়তা সনদ। ব্যাংকের নিশ্চয়তার সনদ, নিশ্চয়তা সনদটা দেখো, এরূপ ব্যাংক নিশ্চয়তা দেয় যে গ্রাহক কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ লেনদেনের মূল্য পরিশোধের অসমর্থ হলে ব্যাংক তা পরিশোধ করবে। অর্থাৎ আমার একটা নিশ্চয়তা বা সার্টিফিকেট ব্যাংক দিল যে মর্তুজা সাহেব যদি টাকাটা প্রদান করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক নিজে দ্বারস্থ হয়ে টাকাটা পরিশোধ করবে। সেই ক্ষেত্রে যারা ওনার সাথে বিজনেস করতেছে তারা একটু সিকিউর ফিল করবে, কোনো সমস্যা নাই, ব্যাংক আছে। ওকে, কোনো সমস্যা এখানে? আচ্ছা, তারপরটা দেখো ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে, এটা আমরা একটু দেখি। যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে, আচ্ছা তা, এই যে এখানে একটা ভুল হয়ে গেছে, আমি তা লিখছি, তা হয়ে গেছে। ঋণ গ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে ঋণের সৃষ্টি করে তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বলে। আচ্ছা, তার সৃষ্টি হয়, তার ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় ঋণ থেকে আমানতের সৃষ্টি হয় এবং বাজারে ঋণের সরবরাহ কি পায়, বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণ নিতে যায় তাহলে তাকে সরাসরি নগদ টাকা না দিয়ে তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেয়, তাহলে ট্রান্সফার করে দিয়ে সে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করবে। তাহলে মূলত এখানে আমানতের সৃষ্টি হলো, আমানত থেকে কিসের সৃষ্টি হলো, ঋণের সৃষ্টি হলো। তাহলে দেখো অধ্যাপক অর্থনীতিবিদ হার্লি উইসার্স কি বলছে, উইদার্স এখানে কি বলছে আমরা একটু দেখি। এর মধ্যে ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েটস এ ডিপোজিট, প্রত্যেকটা লোনই কি সৃষ্টি করে, আমানতের সৃষ্টি করে। প্রত্যেকটা লোনই একটা কিসের সৃষ্টি করে, আমানতের সৃষ্টি করে। তো তারপরে এই বিষয়টা দেখো, একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত নিম্নোক্ত দুটি কৌশল অবলম্বন করে ঋণ আমানত সৃষ্টি করে। তাহলে একটা বাণিজ্যিক ব্যাংক দুইটা কৌশলের মাধ্যমে ঋণ এবং আমানতের কি করে, সৃষ্টি করে থাকে। সেগুলো কি, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমে একটা হচ্ছে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি। মূলত ঋণ আছে, ঋণ থেকে কিসের সৃষ্টি করতেছে, আমানতের সৃষ্টি করতেছে। ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, ঋণ থেকে আমানত, ঋণ থেকেই আমানত, একটু বোঝার চেষ্টা করবা, ঋণ থেকেই আমানত। ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসাবে প্রদান না করে ঋণ গ্রহীতা তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে এবং উক্ত হিসাবের মাধ্যমে অর্থ ক্রেডিট করে, অর্থটাকে কি করে দেয়, ক্রেডিট করে ওনাকে দিয়ে দেয়। অতঃপর ঋণ গ্রহীতা উক্ত চেকের মাধ্যমে কি করতে পারে, উত্তোলন করে পারে। এভাবে প্রদত্ত ঋণ থেকে কিসের সৃষ্টি হয়, আমানতের সৃষ্টি হয়। তো এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, ধরা যাক ব্যাংকের তহবিল থেকে ক একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান 1,00,000 টাকার ঋণ মঞ্জুর করছে। কত টাকা, 1,00,000 টাকা না, 10,000 টাকা। ওকে, 10,000, 1,00,000 না, হোয়াটএভার, 10,000 টাকা ঋণ মঞ্জুর করছে। এই টাকা নগদে না দিয়ে আমানত হিসেবে স্থানান্তর করছে। তো ঠিক আছে, এটা আপনার নগদে না দিয়ে এটা আপনারই আমানত হিসেবে স্থানান্তর করা হয়েছে, মানে ওনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। ওটা ওনার অ্যাকাউন্টে এখন আছে। যেহেতু ওনার অ্যাকাউন্টে আছে, তুমি কি বুঝতেছো, ওনার এটা আমানত, তাহলে এই আমানত আছে। তাহলে উক্ত আমানত থেকে নগদ জমার সঞ্চিতির আবশ্যকতা, অর্থাৎ এই জমা থেকে আপনার একটা বাধ্যবাধকতা আছে, আপনি সব টাকা এখান থেকে উত্তোলন করতে পারবেন না। তাহলে আমরা জানি সেন্ট্রাল ব্যাংকের সিআরআর এবং এসএলআর মিলে আমি বলছিলাম 18.5%, কিন্তু আলটিমেট ভাবে ব্যাংকগুলো এখানে 20% রেখে দেয়। কত পার্সেন্ট রেখে দেয়, 20%। এই 20%এর টাকা তুমি উঠাইতে পারবা না। তাহলে আরো 80% যেটা আছে বাকি, সেই টাকাটা তুমি কি করতে পারবা, উত্তোলন করতে পারবা। তাহলে দেখো, উক্ত আমানতের থেকে নগদ জমা সঞ্চিতির আবশ্যকতা, সিআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে, এবং এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা বিধিবদ্ধ তারল্য হার, এই মিলায়ে 20% জমা রেখে তাহলে তোমাকে 8,000 টাকা কি করছে, ঋণ দিছে। আবার খকে এইভাবে প্রতিবার সিআরআর এবং এসএলআর এ জমা রেখে ঋণ দেওয়া হয়েছে। তাহলে ঋণ থেকে আমানতের প্রক্রিয়াকে 10,000 টাকা ঋণ থেকে নিম্ন পরিমাণ ঋণ আমানতের সৃষ্টি হয়। তাহলে দেখো 10,000 টাকার জন্য, 10,000 টাকা সংরক্ষণের জন্য আসলে ঋণ আমানতের কত পরিমাণ হয় সেটা আমরা দেখব। এটা একটু বোঝার চেষ্টা করো গালিব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করবা। তাহলে 10,000 টাকা ব্যাংক কি করতেছে, আমানত রাখবে।
মানে তোমাকে ঋণ দিয়ে ব্যাংকের কাছে 10,000 টাকা আমানত থাকবে। কত টাকা থাকবে? 10,000 টাকা। তাহলে এটার জন্য ঋণ এবং আমানত মিলে কত টাকা হবে সেটা আমরা একটু জানতেছি। তাহলে প্রথমটা দেখো, সিএম। সিএম শব্দের অর্থ হচ্ছে ক্রেডিট মাল্টিপ্লয়ার। এটাকে বলা হয় বহু গুণিতক ঋণ। ঋণটাকে গুণিতক করছে, তাহলে বহু গুণিতক ঋণ। তাহলে যদি এখানে দেখো বলা হচ্ছে উপরেরটা 1 আর নিচেরটা হচ্ছে আর আর, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর। আর আর শব্দের অর্থ হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে প্রয়োজনীয় তারল্য জমার অনুপাত। প্রয়োজনীয় তারল্য জমার অনুপাত অর্থাৎ কি পরিমাণ তারল্য তোমাকে জমা রাখতে হবে। তাহলে প্রথমে আমরা জানি, দেখো সেটা হচ্ছে কত টাকা। আমি ঋণ নিচ্ছি 10,000 টাকা। কত টাকা ঋণ নিতে যাচ্ছি? 10,000 টাকা। ওইটার এগেইনস্টে আমাকে কি করতে হচ্ছে? দেখো আমি ঋণ নিচ্ছি কত? 10,000 টাকা। তাহলে ওইটার এগেইনস্টে আমাকে জমা রাখতে হচ্ছে 20%। তাহলে এই 20%-এর, তাহলে 20%-এর নিচে এখানে কি 100 আসার কথা ছিল না? জি স্যার। এই যে এখানে 100, পরের লাইনে 100 টাকা উপরে চলে গেছে। এটা তো বুঝতে পারতেছো যে আমি আমার ঋণ এবং আমানতের সৃষ্টি হচ্ছে আলটিমেট ভাবে 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা। তাহলে 50,000 টাকার যদি 20% আমাকে সংরক্ষণ করতে হয়, কত পার্সেন্ট? 20% যদি আমাকে সংরক্ষণ করতে হয়, তাহলে আমার কত আসবে? মাত্র 10,000 টাকা আমার কি হবে? আমানতের সৃষ্টি হবে। কত হাজার টাকা? 10,000 টাকা। সেটাকে বুঝতে পারতেছো? তাহলে 10,000 টাকা ব্যাংক রেখে দিবে এবং 40,000 টাকা ব্যাংক ওই ব্যক্তিটা ব্যবহার করতে হবে ঋণ সাপেক্ষে। সেই কথাটাই বলছে। দেখো এইখানে 10,000 টাকা ঋণ থেকে মোট 50,000 টাকা ঋণ আমানতের সৃষ্টি হয়। তাহলে 10,000 টাকা মূলত ব্যাংকের ওই যে এসএলআর এবং সিআরআর মিলে সংরক্ষণ করতেছে আমানত হিসেবে। আর ওই ব্যক্তিকে আলটিমেট ভাবে এই যে 50 থেকে 10,000 বাদ দাও, তাহলে কত উনি ওনার ঋণ হিসেবে নিচ্ছে? কত আলটিমেট ভাবে পাচ্ছে উনি? 40,000 টাকা। ওকে, কোনো সমস্যা এখানে? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে বলো। স্যার তবে এখানে তো বলছে যে স্যার মঞ্জুর করছে 10,000 টাকা ঋণ, তাই না স্যার? তাহলে এখানে পরে আবার 50,000 টাকা মানে বিষয়টা স্যার এই জন্য তো আমি বারবার বলতেছি। দেখো এখানে আমি কি বললাম, এখানে টপিকটা কি? এখানে টপিকটা হচ্ছে ঋণ আমানত। তাহলে তোমাকে আমি ঋণ দিচ্ছি 50,000 টাকা, কিন্তু তোমাকে আমি দিচ্ছি 10,000 টাকা। কত টাকা দিচ্ছি আমি? 10,000 টাকা। 10,000 তাহলে 10,000 টাকার জন্য 20% ব্যাংক কি করতেছে? সঞ্চিতি হিসেবে জমা নিচ্ছে ওই এসএলআর এবং সিআরআর মিলে। কিন্তু ব্যাংক যদি এখন 10,000 টাকাই তোমার হচ্ছে আমানত হিসেবে নেয় বা হচ্ছে ব্যাংকের কাছে জমা রাখে, তাহলে ওইটার এগেইনস্টে ঋণের পরিমাণটা কত ছিল? কথা বুঝো নাই? প্রথমটা ছিল 2,000 টাকা, ওটার সঞ্চিতি। আর যদি ব্যাংক আবার সঞ্চিতি হিসেবে বা সঞ্চয় হিসেবে বা আমানত হিসেবে 10,000 টাকা তোমার রেখে দেয় বা ওই ব্যক্তির অ্যাকাউন্টে রাখে যে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে, তাহলে উনি আসলে আলটিমেট ভাবে কত টাকা ঋণ পাচ্ছে? উনি আসলে আলটিমেট ভাবে ঋণ পাচ্ছে 50,000 টাকা। মানে কথাটা একটু ঘুরাইয়ে বলছে, একটু ঘুরাইয়ে বলছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাই। ওই জন্য আমি আসলে ফোকাস করতেছিলাম স্যার এখানে। আচ্ছা, স্যার এই ম্যাথটা কি স্যার ইম্পর্টেন্ট, মানে ম্যাথটা কি আসবে এমন কিছু স্যার? খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি। এটা হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশনে ইম্পর্টেন্ট। তোমার একটা সৃজনশীল লিখতে যায়, এটা লিখতে হতে পারে, খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু তুমি বিষয়টা বুঝবা যে 50,000 টাকা ঋণ আমানত, ঋণ এবং আমানত মিলাই। তাহলে এখানে 50,000 টাকার মধ্যে ঋণ আমি কত পাচ্ছি এবং ব্যাংকের কাছে আমানত কত থাকতেছে। তাহলে টোটাল যে বড় অ্যামাউন্টটা, ওটা মনে করবো ঋণ এবং আমানত মিলাই ওই টোটাল টাকাটা আমি পাচ্ছি। তাহলে ওইটার 20% বাদ দিয়ে দিবা। 20% যেটা হবে সেটা আসলে ব্যাংকের কাছে আমানত থাকতেছে। এটা ছাড়া যে অ্যামাউন্টটা, সেটা আমি ঋণ পাচ্ছি, এটা আমি ব্যবহার করতে পারবো। ওকে? জি স্যার। ওটা তো আমরা ইউজ করতে পারবো না, না স্যার? ওটা তুমি ইউজ করতে পারবে না, ওই 10,000 টাকা উঠাইতে পারবে না, কিন্তু তুমি ব্যবহার করতে স্যার পারবে। এর জন্য কি স্যার কোনো কমিটমেন্ট ফি দিতে হবে স্যার? এই ক্ষেত্রে বিষয়টা এরকম না, ওটা পরে একটা ইস্যু আছে, ওটা শিখো। এটা আমানত রাখার কারণটা কি স্যার? এটা হচ্ছে ব্যাংক হচ্ছে তোমাকে ঋণ দিচ্ছে, ব্যাংকের নিজেকে সিকিউর রাখার জন্য ব্যাংক এই কাজটা করে। অর্থাৎ তুমি তো টাকাটা পরিশোধই করবা, তাহলে ব্যাংক হচ্ছে তোমাকে ঋণ দিচ্ছে ওই শর্ত সাপেক্ষে যে এখানে ঋণ আমানতের একটা সিস্টেম বা কৌশল হিসেবে সব টাকা না দিয়ে
তোমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিচ্ছে এবং তোমাকে বাধ্যবাধকতা করতেছে যে আপনি 20% ব্যাংকের কাছে সবসময় টাকাটা জমা থাকবে এবং আপনি 80% টাকাটা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ব্যাংক নিজে নিরাপদ থাকতেছে এবং ব্যাংক আবার ওই টাকাটা অন্য একটা পক্ষকে ঋণ দিতে পারতেছে, কিন্তু তুমি এটার এগেইনস্টে আবার সুদ দিচ্ছ আলটিমেট ভাবে ওটাই তো বলতেছি, মানে আমি সুদ দেওয়ার পর আমি উঠাতে পারছি না, এটা কি সিস্টেম হলো? এটা সিস্টেম, ব্যাংকের সিস্টেম, এটা তোমাকে এটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই তো, কারণ তোমার কাছে টাকা নাই, ব্যাংক তোমাকে ঋণ দিচ্ছে, তুমি কি করবা? কথা বোঝো নাই? 10,000 টাকার কত সুদ আসবে? তোমার কাছে তো 1 টাকাও নাই, তুমি ঋণ পাচ্ছ, কথা বোঝো নাই? আচ্ছা মূলত